আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ভারত এবং আন্তর্জাতিক স্তরে একাধিক সংবাদপত্র কালকে থেকে একটি বিষয় নিয়ে সব থেকে বেশি চর্চা করছে এবং উল্লেখযোগ্য বিষয় হলো সেই বিষয় নিয়ে আমাদের দেশের প্রতিরক্ষা প্রধান অর্থাৎ চিফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সরাসরি কমেন্ট করেছেন। চীন, বাংলাদেশ এবং পাকিস্তানের যে জোট, এই জোট ভারতকে কতটা বিপদে ফেলতে পারে তা নিয়ে কিন্তু চর্চা বিভিন্ন মহলে। কিন্তু আজকে ভারতের প্রতিরক্ষা প্রধান সরাসরি বুঝিয়ে দিয়েছেন এই পুরো বিষয়টায় ভারত বিচলিত হলেও ভারত কিন্তু পাল্টা অ্যাকশনের পথে ঝাঁপাবে এবং কোনো অবস্থাতেই ভারতকে দুর্বল ভাবার কোনো জায়গা নেই। কেন এত বিতর্ক? প্রথমত, বাংলাদেশের যে জিওপলিটিক্যাল পলিসি তার কিন্তু একটা শিফট আমরা শেষ 1 বছর ধরেই দেখেছি। কখনো তারা পাকিস্তান, কখনো তারা চায়নাপন্থী এবং কখনো তারা ইন্টারনালি এমন সিদ্ধান্ত নিয়েছে যা পরিষ্কারভাবে তারা যে ভারত বিরোধী সেই স্ট্যান্ডটা কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কখনো সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি হুঁশিয়ারি, কখনো শিলিগুড়ি করিডোরের বাইরে গৌরী মিসাইলকে দাঁড় করিয়ে রাখার মতো ছক, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অন্তত মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিয়েছেন তিনি কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান না এবং ভারতবর্ষ যদি উত্তর গোলার্ধে যায়, এই বাংলাদেশ স্বাভাবিকভাবেই দক্ষিণ গোলার্ধেতেই যাবে। দেখুন, এখন বর্তমানে যে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিরা মানে স্ট্র্যাটেজিস্টরা বিভিন্ন পলিসি নির্ধারণ করে তা কিন্তু শুধুমাত্র স্থান, কাল, পাত্রের উপর ডিপেন্ড করে হয় না। বৃহত্তর প্রেক্ষাপটে যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন এ দেশের সাধারণ মানুষ কি বলছেন, সেই সাধারণ মানুষের আবেগও এখন জিওপলিটিক্যাল পলিসিকে নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আগে কিন্তু হতো না। উদাহরণস্বরূপ আমি দুটো উদাহরণ আপনাদের কথা বলতে চাই, আপনাদের সামনে রাখতে চাই। দেখবেন অপারেশন সিন্দুর পর্বে তুরস্ক পাকিস্তানকে যেভাবে ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি স্তরে সাপোর্ট করেছে তার বিপক্ষে কিন্তু ভারতের সাধারণ মানুষ গর্জে উঠেছে। ট্যুরিজম সেক্টরকে বয়কট করেছে ভারতীয়রা, এমনকি একাধিক বিমানবন্দরের বাইরে বয়কট তুর্কি পোস্টার নিয়ে আমরা আন্দোলনও দেখেছি, যার ফলে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে তুর্কির এভিয়েশন কোম্পানি সেলিভি এভিয়েশনকে কিন্তু সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয়নি। ফলে তুরস্কের কোম্পানি কিন্তু এখন ভারতবর্ষের কোনো বিমানবন্দর মেনটেনেন্সের দায়িত্বে নেই। অর্থাৎ সাধারণ মানুষের আবেগটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, যা বর্তমান নিউ জেনারেশন জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির অন্যতম ধারক এবং বাহক এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট। বাংলাদেশ সরকারও কিন্তু সেটাই করার চেষ্টা করেছেন। যেহেতু বাংলাদেশি মানুষরা প্রথম থেকেই ভারত বিদ্বেষী একটা মন্তব্য তারা করেছেন, মনোভাব নিয়ে বাঁচেন, ফলে তারা কিন্তু এবার ভারতের বিপক্ষে যে শক্তিগুলো আছে তাদেরকে একজোট করার চেষ্টা করেছেন। তুরস্ক হঠাৎ করে বাংলাদেশে কিন্তু ঢোকার কথা ভাবতেই পারতো না যদি বাংলাদেশ সরকার না চাইতো। আর এখন যেটা দেখা যাচ্ছে তা হলো বাংলাদেশ সরকার অফিসিয়ালি তুরস্ক থেকে একাধিক মডার্ন ইকুইপমেন্টস কিনছে, অস্ত্র কিনছে। এমনকি তুরস্কের পক্ষ থেকে হাই লেভেল সিকিউরিটি একটি মিটিং অর্গানাইজড করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে, এবং যেখানে বাংলাদেশের সেনাপ্রধান নিজে উপস্থিত থাকবেন তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে। সেখানে মডার্ন ইকুইপমেন্ট, কোঅপারেশন এবং সাপোর্ট এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করতে চায় তুরস্কের সরকার, এই রকম ঘোষণা কিন্তু দুপক্ষের মাধ্যমেই করে দেওয়া হয়েছে। এবার ভারতের চিন্তার জায়গাটা কোথায়? দেখুন, অপারেশন সিন্দুরে তুরস্ক আমাদের বিপক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার সেই তুরস্ক বাংলাদেশের মাটিকে ব্যবহার করার চেষ্টা করছে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার জন্য। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, ভারত যেভাবে এই দক্ষিণ এশিয়ায় ডমিনেট করার চেষ্টা করেছে, নিজেদের প্রভাব এবং প্রতিপত্তিকে বৃদ্ধি করেছে, সেই ভারতের ডমিনেশনকে শেষ করার জন্য কখনো পাকিস্তান কিংবা কখনো বাংলাদেশ এই দুই মাটিকে ব্যবহার করতে চাইছে সন্ত্রাসবাদীরা, এবং এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে তুরস্ক এই পুরো বিষয়টার মধ্যে ফায়দা তোলার চেষ্টা করছে। এবং পাল্টা ভারত সাইপ্রাস এবং গ্রিসের সঙ্গে সঙ্গবদ্ধতা বজায় রেখে তুরস্ককেও কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু দক্ষিণ এশিয়া এই জোট নিয়ে সব থেকে বেশি কথা বলতে হচ্ছে কেন? কারণ সার্ক বর্তমানে অকেজো, সার্কের মিটিং হয় না, কারণ ভারতবর্ষ জানিয়ে দিয়েছে এই পাকিস্তানের সঙ্গে সার্কে একই টেবিলে মিটিং করা অসম্ভব। যারা রক্তপাতের কথা বলে তাদের সঙ্গে একই টেবিলে বসে আলোচনা করা যায় না। এবং এই সার্কের বিরোধী হিসাবে চায়না, পাকিস্তান এবং এই বাংলাদেশ একসঙ্গে একত্রে একটি জোট তৈরি করেছে।
যা কিন্তু ইন্দো প্যাসিফিকে ভারতবর্ষের জন্য থ্রেট হতে পারে। আমেরিকার ইন্দো প্যাসিফিকের যে পলিসি, সেই পলিসির এগেনস্টেও যেতে পারে, যা নিয়ে ভারত এবং আমেরিকা দুপক্ষই কিন্তু বিচলিত। দেখুন, আজকে চিফ ডিফেন্স অফ স্টাফের পক্ষ থেকে কি বলা হয়েছে। অনিল চৌহান পরিষ্কার মন্তব্য করেছেন, এই যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি কোনো রকমের রণনীতিক সহযোগিতা তৈরি হয়, তাহলে সেটির প্রভাব পড়বে ভারতের সুরক্ষা ব্যবস্থার উপর। তার কথায় এই তিন দেশের জোট ভারতের কাছে চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির এবং সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে আশ্রিত, সেক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল হতে পারে। অর্থাৎ এই কথাগুলো পাড়ার দোকানে বসে পল্টু, ঝন্টু, মিন্টু এরা কিন্তু বলছেন না, ভারতের প্রতিরক্ষা প্রধান বলছেন, যার উপর ভারতের সেনাবাহিনী ডিপেন্ড করে আছে। তিনি এই ধরনের কথাগুলো যখন বলেন, তখন কিন্তু চীন, পাকিস্তান এবং বাংলাদেশের এই জোট ভারতবর্ষের ক্ষেত্রে সত্যি মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ এই চুক্তি শুধুমাত্র অস্ত্র চুক্তিতে কিন্তু আবদ্ধ নেই, এই চুক্তি কিন্তু টেরোরিজম অ্যাক্টিভিটিকে প্রমোট করার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করতে পারে। আপনারা জানেন, আমি ইতিমধ্যেই খবর করেছি যে জামাতের বিভিন্ন জায়গার ফান্ডিং কিন্তু তুরস্কের সরকারি যে পার্টি, সেই পার্টির পক্ষ থেকে আসছে। অর্থাৎ এতদিন শুধুমাত্র এই চুক্তিগুলো ফান্ডিং ওরিয়েন্টেড একটা জায়গায় আটকে ছিল, এখন কিন্তু এই চুক্তিগুলো লজিস্টিক্যাল সাপোর্টের দিকেও এগিয়ে যাচ্ছে, যা কিন্তু ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বড়সড় এক প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দেবে। আজকে অনিল চৌহান আর কি বলেছেন, সেখানে বলেছেন সিডিএস মে মাসে যে অপারেশন সিন্দুর অভিযান হয়েছে, সেখানে পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের সেনা সরাসরি যুদ্ধ করত। এবার সংঘর্ষে ভারত পাকিস্তানের পরমাণু হুঁশিয়ারিগুলোকে ভুল প্রমাণিত করে দিয়েছে। অর্থাৎ পরিষ্কার বলা হয়েছে যে পাকিস্তান যেভাবে পরমাণু হুঁশিয়ারি দিত, পারমাণবিক বোমাকে কেন্দ্র করে ব্ল্যাকমেল করত, সেই চক্রান্ত ভারতের পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে। কিন্তু তিনি হঠাৎ করে যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন, আর এখানেই আন্তর্জাতিক মিডিয়া বলার চেষ্টা করছেন যে ভারতের পক্ষ থেকে সরাসরি বুঝিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে ভারতও সদা তৎপর চীন, পাকিস্তান এবং বাংলাদেশের এই ভারত বিরোধী জোটের বিপক্ষে যদি যুদ্ধ অবধি যেতে হয়, ভারত কিন্তু সেটাই যাবে। আজকে চিফ এই ডিফেন্স স্টাফ অনিল চৌহান কি বলেছেন আপনারা বোঝার চেষ্টা করুন, তাহলে এই ডটগুলো আপনারাও কানেক্ট করতে পারবেন এবং বুঝতে পারবেন ভারতকে যারা কখনো পরমাণু আক্রমণের দ্বারা ব্ল্যাকমেল করার চেষ্টা করে কিংবা কখনো এই ধরনের জোটকে তৈরি করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাদেরকে কিন্তু ভারত এইভাবেই কড়া ভাষায় জবাব দিতে পারে, যা আজকে ভারতের প্রতিরক্ষা প্রধান বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন এখন যুদ্ধের পদ্ধতি বদলে গেছে, কেবলমাত্র সীমান্ত পারে যুদ্ধ আর হয় না, সাইবার হামলা, ইলেকট্রনিক হাতিয়ার, ড্রোন, মিসাইল, হাইপারসনিক অস্ত্রের মাধ্যমেও লড়াই করা হয়। তবে এগুলো থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়ার কোনো পদ্ধতি গোটা বিশ্বের কাছে নেই। ফলে ভারতকে প্রস্তুতি নিতে হচ্ছে এবং আগামী চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমরা তৈরি। এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং সেখানে আরো অনেক কথাবার্তা বলেছেন, যদিও এই ভিডিওতে এই সকল কথাগুলো অপ্রাসঙ্গিক। কিন্তু ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা তৈরি, আমাদের চ্যালেঞ্জগুলো নিতে হবে। এই মুহূর্তে যেভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার আন্তর্জাতিক স্তরে থাবা বসিয়েছে, এর পাল্টা কাউন্টার স্ট্রাইকে ভারত যাবে, যা ভারতের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। সেখানে আরো একটা বিষয় হলো, দেখুন এখানে চিফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সুরক্ষিত ইকোনমিক্যাল স্ট্রাকচারের কথা বলেছেন। ভারত কিন্তু অপারেশন সিন্দুরে যেভাবে পাকিস্তানকে শুয়ে দিয়েছে, তারপরে ভারতের অর্থনীতির কোনো একটা সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের মতো ছোট একটা রাষ্ট্রে, যে রাষ্ট্র শেষ 20 বছরের সর্বনিম্ন অর্থনৈতিক পরিকাঠামোতে গিয়ে পৌঁছেছে, তারা যদি হঠাৎ করে এই ধরনের যুদ্ধকে ইনভাইট করে, তাদের ইকোনমিক্যাল স্ট্রাকচার কি বজায় থাকবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাংলাদেশকে আইএমএফ হয়তো টাকা দেবে, বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সংগঠনকে হয়তো তাদের পায়ে গিয়ে পড়তে হবে, কিন্তু আলটিমেটলি একটা দেশের ইন্টারনাল ফিনান্সিয়াল সিকিউরিটি যদি বজায় না থাকে, তাহলে এক্সটার্নাল ইকোনমিক্যাল সোর্সগুলো সেভাবে কি একটা দেশের উন্নতির জন্য কাজে লাগতে পারে? প্রশ্ন কিন্তু অনেক। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত এই ধরনের শক্তিশালী জোট, শক্তিশালী বলতে হবে, আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ যে জোটে চায়না, পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্ররা ইনভলভ, সেখানে বাংলাদেশকে হয়তো চুনোপুটি আপনারাই ভাবতে পারেন, কিন্তু এই জোট সামগ্রিকভাবে ভারতের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বড়সড় একটা মাথা ব্যথার কারণ, যা আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা প্রধান পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং ভারতবর্ষ কাউন্টার স্ট্রাইকে যাবে, পাল্টা চ্যালেঞ্জ রক্ষা করবে এবং পাল্টা চ্যালেঞ্জ বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস সরকারকেও জানানোর চেষ্টা করবে।
দেখুন, বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে কিন্তু ভারত তাদের ডানাগুলো ছেটে দিয়েছে, কিন্তু বাংলাদেশ কি এবার মিলিটারি একটা যুদ্ধের এক্সপেকটেশন নিজে নিয়ে আমাদের বিপক্ষে এই ধরনের পদ্ধতিগুলো মানে পদক্ষেপগুলো নিচ্ছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। দেখুন, অনেক প্রশ্ন, এই অনেক প্রশ্নের উত্তর এই মুহূর্তে নেই। মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিয়ে যা করতে চাইলেন তা হয়তো ইতিহাসে আর কোনো শাসক করবেন না, কারণ মোহাম্মদ ইউনূস হয়তো কালকে চলে যাবেন, কিন্তু যে ড্যামেজগুলো উনি করে দিয়ে চলে গেলেন, যে পলিসির উনি বদল করে বাংলাদেশকে দাঁড় করালেন, সেই পলিসিগতভাবে যে বদল, এই বদলগুলো কিন্তু ফেস করতে হবে নতুন সরকারকেও। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তার পাল্টা রেমেডি কি হতে পারে, আপনারা কমেন্টে আপনাদের মতবাদ নিঃসন্দেহে ব্যক্ত করবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।